এটা কল্লোল বাবুর এলাকা। তো কল্লোল বাবু তো দলের একটা বড় পদে আছে। আমি এখান থেকে দাঁড়িয়ে কল্লোল বাবুকে সম্মান জানিয়ে বলছি, আপনি আপনার দলের হয়ে ভোট চাওয়ার আগে ইতিপূর্বে আপনার দলকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে। পার্লামেন্টে যখন এই কৃষকদের বিরুদ্ধে বিজেপি সরকার, এই শুভেন্দু অধিকারীদের সরকার কৃষকদেরকে শোষণ করার জন্য যে বিলটা পাস করিয়েছিল, মহুয়া মিত্র মহাশয়ার কি ভূমিকা ছিল সেটাও জনমানুষে আনতে হবে, আমাদেরকে দেখাতে হবে। আমরা কৃষক, আমরা আমাদের দুর্দশার কথা বলার জন্য মহুয়া মিত্রকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম। তার কি কাজ হওয়া দরকার ছিল? কৃষক আমার হয়ে দুটো কথা বলার। তার পরিবর্তে কি দেখলাম, বিজেপি যে বিল পাস করেছিল, এই শুভেন্দু অধিকারীদের সরকার, অমৃতা রায় মহাশয়াদের সরকার যে বিল পাস করিয়েছে, সেই বিলের মাধ্যমে সেই ব্রিটিশ পিরিয়ডের কথা আমাদের স্মরণে এসেছিল। নীল চাষীদের কথা, ব্রিটিশরা যেভাবে নীল চাষীদের সাথে দুর্ব্যবহার করত, তাদেরকে শোষণ করার চেষ্টা করেছিল, সেই বর্তমানে এই নাকাশিপাড়ার, এই কৃষ্ণনগরের, এই পশ্চিম বাংলার, এই ভারতবর্ষের কৃষকদেরকে শোষণ করে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য সেই ফোন দিয়েছিল বিজেপি সরকার। সেই সময় আমাদের প্রতিনিধি হিসাবে আমরা যাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম, আমি কৃষক, আমার হয়ে কথা বলার জন্য মহুয়া মিত্রকে এই নাকাশিপাড়ার মানুষেরা ভোট দিয়েছিল, এই কৃষ্ণনগরের মানুষেরা ভোট দিয়েছিল যে কৃষকের হয়ে কথা বলবেন। কিন্তু দুঃখের বিষয়, মহুয়া মিত্র মহাশয়া ওখানে বকলমে বিজেপিকে সুবিধা করে কৃষকদের হয়ে শব্দ খরচ করেনি। তাই আজকে সময় এসেছে, কৃষকরা জবাব দেবেন না। আপনারা ভোট দিয়ে পাঠিয়েছিলেন আপনার কথা বলার জন্য, আপনার দুর্দশার কথা তুলে ধরার জন্য। তার পরিবর্তে কি হলো, আপনার বিরুদ্ধে অমৃতা রায় যিনি দাঁড়িয়েছেন বিজেপি, তাদের সরকার আপনার বিরুদ্ধে বিল পাস করে আপনাকে শোষণ করতে চেয়েছিল। মহুয়া মিত্রর দরকার কি ছিল আপনাদের হয়ে কথা বলা, কিন্তু উনি শব্দ খরচ করেননি, বকলমে বিজেপিকে সুবিধা করেছেন। তাই সময় এসেছে, আগামী 13 তারিখে এই নাকাশিপাড়ার কৃষকরা আমরা ভোটটা দেবো খাম চিহ্নের পক্ষে, যে খাম চিহ্ন পার্লামেন্টে গিয়ে কৃষকদের হয়ে কথা বলবে। পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে কেন 7,000-এর নিচে ইনকাম করছে, পরিবার পিছু তাকে মাস গেলে 15,000-এর বেশি ইনকাম করে, তার কথা আমাদের আফরোজা মন্ডল পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে বলবে। আর আজকে আস্তে আস্তে শুনছিলাম বিজেপির একটা গাড়ি যাচ্ছিল, বলছে শক্তিশালী ভারত গড়তে ভোট দিন বিজেপিকে। শক্তিশালী ভারত গড়তে তো দুবার মানুষ ভোট দিয়ে তাদেরকে সরকারে আনলো, তারপরে শক্তিশালী ভারতে আমার পাড়ার রাম কাকুর বাড়ির ছাদ কেন নয়? ও বলেছে মুসলমানদের উপকার করবে না, আমি বাদ দিয়ে দিলাম। হিন্দুকে বাঁচাতে এসেছে তো নাকি? বিজেপি এটা বলেছে তো যে হিন্দু খাতরে মে হ্যাঁ, 16% মুসলমান, 84% হিন্দু থেকে খাতরায় ফেলে দিচ্ছে। এটা কিন্তু ভুল বুঝে শুধু ভোটটা নেওয়া হচ্ছে। 10 বছর ক্ষমতায় আছে, আপনারা বলুন আপনাদের পাশের বাড়ি, আমাদের প্রতিবেশী, আমার রাম কাকু, সনাতন কাকু, সঞ্জীব কাকুর অবস্থা দেখুন। 2014 সালের আগে নাকি খাতরাই ছিল, বিজেপি এসে খাতরা থেকে উদ্ধার করবে বলেছিল, কিন্তু উদ্ধার হয়েছে? খোঁজ নিয়ে দেখুন, ওই সঞ্জীব কাকুর ছেলেটাও চাকরি পায়নি, আর রহিম চাচার ছেলেটাও কিন্তু চাকরি পায়নি। সঞ্জীব কাকু পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ডিজেল কিনছে, সেও 100 টাকার কাছে, আর রহমত চাচাও কিন্তু পেট্রোল কিনছে 100 টাকার কাছে। তাই হিন্দুকে উদ্ধার কি হলো ভাই? অমৃতা রায় মহাশয় আজকে ভোটে দাঁড়িয়ে অনেক কথা বলছেন, আমি তার উদ্দেশ্যে একটু জানতে চাই, 10 বছরে কটা হিন্দুকে উদ্ধার করেছেন, আর কি করেছেন? শক্তিশালী ভারত কিভাবে করেছেন? প্রতিনিয়ত চাইনা আমাদের বর্ডারে ঢুকে যাচ্ছে, আমাদের দেশে ঢুকে যাচ্ছে, তাকে আটকাতে পারছেন না। এখন শক্তিশালী ভারতের আপনি বলছেন, এরা বকলমে দেশটাকে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে। এখানে যারা উপস্থিত আছেন, এলআইসি অনেকে করে অনেকে করে না, কিন্তু এলআইসি যারা হোল্ডার, তাদের মধ্যে 98% আমার হিন্দু সমাজের মানুষজন, 2% খুব বেশি হলে মুসলিম সমাজ। তো এলআইসি 1956 সালে 5 কোটি টাকা ইনভেস্ট করে তৈরি হয়েছিল, আজকে প্রায় 30,000 কোটি টাকার প্রপার্টি এলআইসির। আপনারা বলুন, এই 30,000 কোটি টাকার মধ্যে 2% বাদ দিলে ম্যাক্সিমামটা কোন সমাজের মানুষের? আমার হিন্দু সমাজের মানুষের। সেই এলআইসির শেয়ার এখন বিক্রি
ক্ষতি হতে চলেছে। ক্ষতি কাদের হবে? যদি ক্ষতি হয় আগামী দিনে হিন্দু ভাইদের বেশি হবে না? হিন্দুকে বাঁচাতে এসে হিন্দু ভাইকে ক্ষতি করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের হাতে মোবাইল আছে, রেকর্ড করছেন। আমি যদি ভুল বলি শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে। আমি যদি ভুল বলি দিলীপ ঘোষ মহাশয়কে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে। আমি যদি ভুল বলি কৃষ্ণনগরের বিজেপি যিনি প্রার্থী হয়েছেন সেই ভদ্র মহিলা মহাশয়কে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে। হিন্দুকে বাঁচাবার নাম করে এসে অমিত শাহজির ছেলের ব্যবসায়ী 15,000 গুণ বৃদ্ধি পেল, আর আমার পাড়ার হিন্দু মায়ের, হিন্দু বোনের, হিন্দু বাপের ব্যবসাতে তল নিতে চলে যাচ্ছে। আমার পাড়ার আমার হিন্দু বাপ মা উপকৃত হলো না। আর একটা দায়িত্ব নিয়ে বলছি, দেশ স্বাধীনের পর থেকে যত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল হিন্দু বাপ মায়েরা, পরিবারের লোকজন, এই 2014 থেকে এই 2024 এই 10 বছর তার থেকে বেশি ক্ষতি হয়েছে এই বিজেপি সরকারের আমলে। ঠিক একটু এগিয়ে চলে আসুন আমাদের রাজ্যে। 2011 সালের আগে এই কল্লোল বাবুদের সরকার, এই মহামিত্র মহাশয়দের সরকার রাস্তাঘাটে দাঁড়িয়ে সাচার কমিটির সুপারিশ গুলো দেখিয়ে, সাচার কমিটির রিপোর্ট গুলো দেখিয়ে এই মুসলমানদের চাকরি নয়, মুসলমানদের শিক্ষা নয়, ওয়াকফ প্রপার্টি বেহাত হয়ে যাচ্ছে, এই করে দেবো সেই করে দেবো, ও সাচার কমিটি যে সুপারিশ গুলো আছে সব বাস্তবায়ন করে দেবো, মুসলমানরা বিপদে আছে, আমাকে ভোট দাও, আমি মুসলমানদেরকে বিপদ থেকে উদ্ধার করব বলে চারিদিকে বলেনি। 2011 সালের আগে মুসলিম সমাজের মানুষরা ভাবলেন এবার হয়তো কেউ রক্ষাকর্তা এসেছে, হয়তো এবার মুসলমানরা বাঁচবে, চাকরিতে বেড়ে যাবে, শিক্ষাতে মুসলমানদের লাভ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, একটু তথ্য তুলে দেখুন, 2011 সালের আগে সরকারি চাকরিতে, পশ্চিমবাংলা সরকারের চাকরি 100 জন থাকলে 4 জন মুসলিমের উপস্থিতি ছিল। আর দিদিমণি এই 13 বছরে মুসলমানদেরকে এত ভালোবেসেছে, মুসলমানদেরকে বিপদ থেকে এত উদ্ধার করেছে, সেই 4 থেকে নামিয়ে 1-এর নিচে নামিয়ে দিয়েছে। বলছে মুসলমানদের চাকরি করবে, কত কষ্ট করতে হবে না। এত কষ্ট কেন করবে? মুসলমানের চাকরি করবে কেন? ওই তো 1000 টাকা দিয়ে দিচ্ছে মায়েদেরকে, ওদিকে চলে যাবে সংসার। উল্টে কি দিল? স্কুল করে দেবে বলেছিল, শিক্ষা প্রতিষ্ঠান করে দেবে বলেছিল, ওয়াকফ প্রপার্টি উদ্ধার করে দেবে বলেছিল, কিছুই পেলাম না। এখানে যারা মুসলিম সমাজের আছেন একজন হাত তুলে বলুন যে আপনার বুথে এই 13 বছরের সরকারে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে? বলে বলবেন ভাই, আমার মন রাখার জন্য বলবেন না। হয়েছে? হয়নি। কিন্তু আমি একটা যে কথা কোন বলবো সকলে সহমত হবে, এই 13 বছরের সরকার মুসলিম এলাকাতে, দলিত এলাকাতে, আদিবাসী এলাকাতে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান দেয়নি। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, যেখানে দলিত সমাজের মানুষেরা বেশি থাকে, যেখানে নমশূদ্র এলাকার সমাজের মানুষেরা বেশি থাকে, যেখানে মধ্য সমাজের মানুষেরা বেশি থাকে, যেখানে আদিবাসী সমাজের মানুষেরা বেশি থাকে, যেখানে মুসলিম সমাজের মানুষেরা বেশি থাকে, ওই এলাকার দিলে খোঁজ নিয়ে দেখুন লিগাল ইলিগাল মদের দোকান ভূতে ভূতে করে দিয়েছে। ভুল বলছে নাকি? এরা চাই দলিত মদকে হইচই করুক, আদিবাসী মদকে হইচই করুক, মুসলিম মদকে মাতাল হয়ে যুব সমাজ ধ্বংস হয়ে যাক, কেউ প্রশ্ন করবে না। যেই প্রশ্ন করতে আসবে বলে এই তো লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা দিয়েছি। আর দলিতের বাড়ির ছেলেটা, আদিবাসী বাড়ির ছেলেটা, মুসলিমের বাড়ির ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত কিভাবে হবে তার ব্যবস্থা মমতা ব্যানার্জি করেনি। বরঞ্চ এই 3-4টে সমাজকে কিভাবে আরো ধ্বংস করে দেওয়া যায় তার জন্য সুকৌশলে এলাকাতে এলাকাতে মদের দোকান বানিয়ে দিয়েছে, লিগাল ইলিগাল। এর বিরুদ্ধে আমাদের লড়াইটা চলছে। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন। আপনারা যদি আমাদের হাতকে শক্ত করেন তাহলে এই লড়াই আমরা জিততে পারবো, এবং এই লড়াই জিততে কি করব, যার যেটা অধিকার সেটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। আমার উপরে তৃণমূলের এত রাগ কেন? এত রাগ কেন বলো না? কারণ আছে। আমি পশ্চিমবাংলার বিধানসভাতে এই কল্লোল বাবুদের জিজ্ঞাসা করবেন যে নওশাদ, আপনার আসল বিধানসভার টিভি তো নয়, বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকী ম্যাও ম্যাও করছে না কল্লোল বাবুদের মন্ত্রীদেরকে এমন প্রশ্ন করছে তারা জবাব দিতে পারছে না, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন না। কল্লোল বাবুকে জিজ্ঞাসা করবেন, নদিয়া জেলার যে সমস্ত তৃণমূল বিজেপির এমপি এমএলএ আছে জিজ্ঞাসা করবেন নওশাদ সিদ্দিকী বিধানসভায় গিয়ে ঘুমায় না চুপ করে বসে থাকে, না মানুষের হয়ে সওয়াল করার তোমাদের মিনিস্টাররা উত্তর দিতে পারে না?
জিজ্ঞাসা করবেন। তো কল্লোল বাবুদের এখানে কয়েক হাজার মানুষের সমাগম। বাংলার লড়াকু নেতা আইএসএফ এর তরফ থেকে এই কৃষ্ণনগর কেন্দ্রের যিনি প্রার্থী আফরোজা খাতুন মন্ডলের পক্ষে সমর্থনে যে এক বিরাট জনসভার আয়োজন করেছিলেন, তারই কিছু কথা আমি জানতে চাইবো। আপনার এই যে এত জনগণ, কেমন লাগলো? খুবই ভালো লাগলো। এবং আপনার কতটা আত্মবিশ্বাস আপনি ভোটে জয়ী হবেন? হ্যাঁ, জয়ী হব, অবশ্যই জয়ী হব। আপনার কতটা আত্মবিশ্বাস? আমার খুব ভালো লাগলো, আমার খুব আত্মবিশ্বাস ভালো লাগলো, আমি জয় হব। আপনার কতটা ভালো লাগলো? ভালো লাগলো। আপনার বিশ্বাস হচ্ছে যে আমরা জয় হয়ে যাব? শুনতে পেলেন, এই যে আফরোজা খাতুন মন্ডল, ইনি আইএসএফ এর কৃষ্ণনগর কেন্দ্র থেকে দাঁড়িয়েছে। অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা এলাকায় আপনারা একটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবং ভবিষ্যতে এই আইএসএফ এর তরফ থেকে কি বললেন, বেকারত্ব সেটাকে দূর করবে, বাংলায় যে কলকারখানা বন্ধ সেটাকে আবার উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে আসবে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো ইন্ডিয়া।